গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে তার জন্য জিডিজিএস এর ওপর থেকে আজ 33 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে 32টা জিডিজিএস এর ক্লাস হয়েছে সেখানে আমরা ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি, যদি সেই আগের ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজ পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিডিজিএস এর ওপর থেকে 33 নাম্বার ক্লাস। এবং আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ড্যান্স ফর্ম থেকে কুচিপুড়ি ড্যান্স। কুচিপুড়ি ড্যান্স কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? তো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য হলো কুচিপুড়ি। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার রিপিটেড কোশ্চেন। সেই কারণে ক্লাসিক্যাল ড্যান্স আরো কিছু আছে যেগুলো থেকে কোশ্চেন তোমাদের দেয়, সেগুলো এখানে রিলেট করাবো। তার মধ্যে প্রথম হলো ভারতনাট্যম। ভারত ভারতনাট্যম ভারতনাট্যম কোন রাজ্যের ফেমাস ড্যান্স? ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ফেমাস ড্যান্স। চলে আসো, পরবর্তী ড্যান্স হলো কত্থক। কত্থক। আরেকটা আছে কত্থক কলি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে দুটোর মধ্যে গোলায় সেই দুটোই পাশাপাশি করাচ্ছি, কত্থক আর কথাকলি। কত্থক কোথাকার? কত্থক হলো উত্তরপ্রদেশের ড্যান্স ফর্ম। আর কত্থক কলি কোথাকার? কত্থক কলি হলো কেরালার ড্যান্স ফর্ম। কেরালার ড্যান্স ফর্ম থেকে আরো দুটো ড্যান্স ফর্ম মাথায় রাখতে হবে। একটা হলো মোহিনী আট্টম। মোহিনী মোহিনী আট্টম। আর একটা হলো ওট্টাম। ওট্টাম এবং মোহিনী আট্টম এই দুটো কোথাকার ড্যান্স ফর্ম? এই দুটোও হলো কেরালার ড্যান্স ফর্ম। তাহলে কেরালার ড্যান্স ফর্ম থেকে তিনটে করালাম, একটা হলো কথাকলি, একটা হলো মোহিনী আট্টম, আর একটা হলো ওট্টাম। এই তিনটেই হলো কেরালার ড্যান্স ফর্ম। এছাড়া তোমাদের লাস্ট যে রেলের এক্সাম হয়েছে সেই রেলের এক্সামে একটা ড্যান্স ফর্ম কিন্তু বহুবার দিয়েছে। সেটা কি? সেটা হলো সাত্তারিয়া। সাত্তা সাত্তারিয়া। এই সাত্তারিয়া ড্যান্স ফর্ম কোন রাজ্যের? সাত্তারিয়া ড্যান্স ফর্ম হলো ওড়িশা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স হলো সাত্তারিয়া। এছাড়া আরো কিছু ফেমাস ড্যান্স আছে যেগুলো পিএসসির এক্সামে, বিশেষ করে তোমাদের ডব্লিউবিসিএস এর এক্সামে এবং পুলিশের এক্সামে বহুবার রিপিট হয়েছে। সেগুলো হলো কি কি? একটা হলো ঘুমার। ঘুমার কোন রাজ্যের ড্যান্স ফর্ম? একটা হলো গারবা। গারবা বা ডান্ডিয়া। আর একটা হলো ভাংড়া। ভাংড়া। এই তিনটে ড্যান্স ফর্ম কিন্তু বহুবার তোমাদের রিপিটেড কোশ্চেন, এগুলো মাথায় রাখবে। ঘুমার কোথাকার? ঘুমার হলো রাজস্থানের ড্যান্স ফর্ম। গারবা কোথাকার? গারবা হলো গুজরাটের গারবা বা ডান্ডিয়া, গুজরাটের ড্যান্স ফর্ম। আর ভাংড়া কোথাকার? ভাংড়া হলো পাঞ্জাবের ড্যান্স ফর্ম হলো ভাংড়া। তাহলে এখান থেকে তিনটে ড্যান্স ফর্ম করিয়ে দিলাম, ঘুমার, ভাংড়া অ্যান্ড গারবা। এছাড়া আরেকটা ড্যান্স ফর্ম তোমাদের এক্সামে দেয়, সেটা হলো বিহু। বিহু দিক বা কাটি বিহু দিক বা বিহু ফেস্টিভ্যাল দিক, যাই দিক না কেন, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসাম। তাহলে বিহু ড্যান্স ফর্ম কোথাকার? বিহু ড্যান্স ফর্ম হলো আসামে। আচ্ছা, ভারতনাট্যম থেকে এখান থেকে একটা কোশ্চেন রিলেট করাবো। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে ফেমাস ড্যান্সার। তো ভারতনাট্যমের ফেমাস ড্যান্সার কে? ফেমাস ড্যান্সার হলেন রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী। তো কোশ্চেন দেয় এইভাবে যে রুক্মিণী দেবী কোন ড্যান্সের সাথে সম্পর্কিত? তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে তোমাদের বিরজু মহারাজ। বিরজু মহারাজ কোন ড্যান্সের সাথে সম্পর্কিত? কত্থক। এছাড়া কত্থক ড্যান্সের সঙ্গে সম্পর্কিত আরেকজন ফেমাস ড্যান্সার যেটা এক্সামে কোশ্চেন দেয়, সেটা হলো গোপী কৃষ্ণা। তো গোপী কৃষ্ণা বা বিরজু মহারাজ কোন ড্যান্সের সাথে সম্পর্কিত? কত্থকের সাথে। রুক্মিণী দেবী ভারতনাট্যম ড্যান্সের সাথে সম্পর্কিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, রেডিয়াম কে আবিষ্কার করেন?
তো রেডিয়াম দুজন মিলে আবিষ্কার করেছিলেন, একজন হলেন ম্যাডাম কুরি, আরেকজন হলেন ম্যাডাম কুরির হাজবেন্ড পিয়ের কুরি। এরা দুজন মিলে আবিষ্কার করেছিলেন। তো অপশানে দেখো ম্যাডাম কুরি আছে, তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কত সালে আবিষ্কার করেছিলেন রেডিয়াম? রেডিয়াম আবিষ্কার করেছিলেন 1898 সালে। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 88, রেডিয়ামের সংকেত হলো আর এ। তো রেডিয়ামের সংকেত কত? সংকেত হলো আর এ এবং পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 88। ম্যাডাম কুরি থেকে রিলেট করো, কোশ্চেন দেবে যে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন? প্রথম মহিলা নোবেল প্রাপক কে? তিনি হলেন ম্যাডাম কুরি। ম্যাডাম কুরি কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা হিসেবে? 1903 সালে। কিসের জন্য পেয়েছিলেন? একটা হলো এই রেডিয়াম, আর একটা হলো পোলোনিয়াম। রেডিয়াম অ্যান্ড পোলোনিয়ামের জন্য ম্যাডাম কুরি প্রথম মহিলা হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এখনো পর্যন্ত একমাত্র মহিলা যিনি দুটো নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থাৎ অনলি ওম্যান, অনলি ওম্যান হু গট টু নোবেল প্রাইজ, সেটাও কি হবে? সেটাও হয়ে যাবে ম্যাডাম কুরি। তো ম্যাডাম কুরি থেকে, ম্যাডাম কুরি নোবেল প্রাইজ থেকে দুটো প্রশ্ন যদি কোশ্চেন দেয়। প্রথম মহিলা কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে ম্যাডাম কুরি। যদি কোশ্চেন দেয় একমাত্র মহিলা যিনি দুটো নোবেল পুরস্কার পেয়েছেন, সেটাও হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ম্যাডাম কুরি। চলে আসা পরবর্তী কোশ্চেন, উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন এই ফোবিয়া থেকে। এই টাইপের কোশ্চেন তোমরা জিকে জিএসও দেখতে পাবে এবং বিশেষ করে ইংলিশের কোশ্চেনেও দেখতে পাবে এই ফোবিয়া থেকে। তো উচ্চতা জনিত ফোবিয়াকে বলা হয় কি? বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে আরো কিছু ফোবিয়া তোমাদের রিলেট করাবো। একটা হলো হিমোফোবিয়া। হিমোফোবিয়া, তো হিমো থেকেই বুঝতে পারছো হিমো মানে কি। হিমো আমাদের রক্তের রং লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন, মানে তার সাথে হিমো শব্দটা কি আছে? যুক্ত আছে। অর্থাৎ হিমো মানে কি? হিমো মানে রক্ত। অর্থাৎ রক্ত দেখে দেখবে অনেককে ভয় পায়, রক্ত থেকে ভয়। তো সেই ভয়কে কি বলা হয়? সেই ভয়কে বলা হয় হিমোফোবিয়া। এরপর চলে আসো যে কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, সেটা হলো অ্যাকুয়াফোবিয়া। অ্যাকুয়াফোবিয়া বা একে বলা হয় হাইড্রোফোবিয়া। অ্যাকুয়াফোবিয়া বা হাইড্রোফোবিয়া এটা কিসের ভয়? এখানে নাম থেকে আশা করি বুঝতে পারছো, অ্যাকুয়া বা হাইড্রো মানে কি? এগুলো সব জলের সাথে সম্পর্কিত, অর্থাৎ জল থেকে ভয়কে বলা হয় কি? অ্যাকুয়াফোবিয়া বা হাইড্রোফোবিয়া। চলে আসো পরে, নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া, নিক্টোফোবিয়া কিসের থেকে ভয়? নিক্টোফোবিয়া হলো অন্ধকারের থেকে ভয়। অনেকে দেখবে অন্ধকার হলে ভয় পায়, সেই অন্ধকারের থেকে ভয়কে কি বলা হয়? বলা হয় নিক্টোফোবিয়া। এরপর দেখো অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া, অ্যাস্ট্রাফোবিয়া এই ভয়টা হলো ঝড়ের থেকে, অর্থাৎ ফিয়ার অফ স্টর্ম। ফিয়ার অফ স্টর্ম, ঝড় হলে দেখবে অনেকে ভয় পায়, সেই ভয়কে কি বলা হয়? অ্যাস্ট্রাফোবিয়া। এরপর আরেকটা ফেমাস বা তোমাদের দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা দেখবে বহুবার এই এই কোশ্চেনটা এক্সামে দিয়েছে, সেটা কি? সেটা হলো ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া এটা কি? এটা হলো বদ্ধ জায়গায় যদি কেউ আটকে পড়ে দেখবে ভয় পায়। তো বদ্ধ জায়গা থেকে ভয়, বদ্ধ জায়গা থেকে ভয়, তাকে কি বলা হয়? বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ক্লোজ স্পেস। এরপর আরেকটা করাচ্ছি, এনক্লোফোবিয়া। এনক্লো এনক্লোফোবিয়া, এনক্লোফোবিয়াটা কি? দেখবে আহ একসাথে অনেক জন লোক এক জায়গায় জড়ো হয়ে গেলে, অর্থাৎ অনেক ক্রাউডের সৃষ্টি হলে অনেকে ভয় পায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এনক্লোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ক্রাউডস। ফিয়ার অফ ক্রাউডস, অর্থাৎ একসাথে অনেক জনসমষ্টি জড়ো হলে
অনেকে ভয় পায়, তাকে বলা হয় কি এনক্লোফোবিয়া। আচ্ছা, এখানে এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো হয়তো তোমরা পিডিএফ এ নাও পেতে পারো। পিডিএফ এ শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সার মানে প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা শুধুমাত্র পিডিএফ আকারে পাবে। এক্সট্রা ফ্যাক্টগুলো বারবার তোমাদের কিন্তু বলা হচ্ছে সেই প্রথম দিন থেকেই, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে। তাহলে এর ফলে কি হবে, দুটো হেল্প হবে, একটা নোট ডাউন করার সময় তোমার জিনিসটা মুখস্থ হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত তোমরা এটা পিডিএফ এ পাচ্ছ না। বাকি যেগুলো পিডিএফ এ পাবে সেইগুলো ডাউনলোড করার পদ্ধতি কি তোমরা আশা করি প্রত্যেকেই জানো। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the_learning_expert_sd, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের মানে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা সামনে যে ক্লাসগুলো হবে বা আজকে যে ক্লাসটা চলছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, পদাতিকের লেখক কে? এটা জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। পদাতিকের লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো সুভাষ মুখোপাধ্যায়ের এই যে কাব্যগ্রন্থ পদাতিক, এই পদাতিকের নাম অনুযায়ী তোমরা শুনে থাকবে, যারা শিয়ালদা ডিভিশন, শিয়ালদা বা জলপাইগুড়ির মধ্যে যাতায়াত করো তারা প্রত্যেকে জানো শিয়ালদা থেকে কোথায়, জলপাইগুড়ি মধ্যে একটা ট্রেন চলে, সেই ট্রেন এক্সপ্রেস ট্রেনের নাম কি? এক্সপ্রেস ট্রেনের নাম হলো পদাতিক, পদাতিক এক্সপ্রেস। এই পদাতিক এক্সপ্রেসের যে পদাতিক নামটা এটা নেওয়া হয়েছে এই সুভাষ মুখোপাধ্যায়ের এই পদাতিক কাব্যগ্রন্থ থেকে। এবং এই ট্রেনের নামকরণ কবে করা হয়েছিল পদাতিক এক্সপ্রেস হিসাবে? 2009 সালে কিন্তু পদাতিক এক্সপ্রেস হিসাবে এর নামকরণ করা হয়েছিল। কাজী নজরুল ইসলাম থেকে, এখান থেকে রিলেট করো, কাজী নজরুল ইসলামের তিনটে ফেমাস বই এখানে তোমাদের বলে দিচ্ছি। একটা হলো বিষের বাঁশি, বিষের বাঁশি, একটা হলো সাম্যবাদী, সাম্যবাদী, বিষের বাঁশি, আর একটা হলো দোলন চাপা, দোলন চাপা। তো দোলন চাপা, বিষের বাঁশি, সাম্যবাদী এই বইগুলো কার লেখা? লেখা হলো কাজী নজরুল ইসলামের। চলে আসো পরের কোশ্চেন, 1991 সালে অর্থনৈতিক সংস্কারের পরে নিচের কোন প্রভাব ভারতের অর্থ ব্যবস্থাতে পড়েছে? তো 1991 সালে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল এই অর্থনৈতিক সংস্কারের দ্বারা নিউ ইকোনমিক, নিউ ইকোনমিক পলিসি লাগু করা হয়েছিল। এই নিউ ইকোনমিক পলিসির আন্ডারে একটা সংস্কার আনা হয়েছিল, সেটাকে কি বলা হয়? এলপিজি রিফর্মস। রিফর্মস মানে কি? রিফর্মস মানে সংস্কার, অর্থাৎ এলপিজি সংস্কার আনা হয়েছিল এবং এর মাধ্যমে কি হয়েছিল? সংগঠিত কর্মক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই এলপিজির ফুল ফর্ম জানতে চাই। এল ফর কি? এল ফর হলো লিবারাইজেশন, লিবারালাইজেশন, লিবারালাইজেশন। পি ফর প্রাইভেটাইজেশন, আর জি ফর গ্লোবালাইজেশন। তো এই এলপিজি রিফর্মস আনা হয়েছিল কবে? 1991 সালে। কিসের মাধ্যমে? নিউ ইকোনমিক পলিসির মাধ্যমে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে/জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তী টাইমে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই সমস্ত এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ অর্থাৎ গ্রুপ ক্রিয়েট করা আছে। এই গ্রুপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হচ্ছে, কোন দিন কোন টাইমে কোন ক্লাস থাকছে বা ক্লাসের লিঙ্কগুলো সেই গ্রুপে প্রোভাইড করা। এছাড়া কোনো এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে বা কোনো নোটিফিকেশন বার হলে, অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবকিছুই কিন্তু গ্রুপে তোমাদের ইনফরমেশন প্রোভাইড করা হয়। তো এই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে তোমাদের? জাস্ট নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে/জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস
রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটা প্রোভাইড করা হবে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ম্যাথের ক্লাস, অর্থাৎ বিশেষ করে পুলিশের এক্সাম এবং এসএসসির এক্সামের ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেল। এটাও কিন্তু আমাদেরই ইউটিউব চ্যানেল, আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেল দুটোতে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটোতে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করো তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য। চলে আসো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বোচ্চ স্তরে রয়েছে? তো মানব সম্পদ সূচকে সর্বোচ্চ স্তরে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা? কলকাতা জেলা। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। এখান থেকে একটা ইন্ডেক্স তোমাদের রিলেট করাবো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কোশ্চেন দিয়েছিল তোমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক বিশ্বের মধ্যে কত? তো ভারতের র্যাঙ্ক বিশ্বের মধ্যে হলো 134তম, 134th র্যাঙ্ক হলো ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। চলে আসো পরের কোশ্চেন। শ্বেতাম্বার সম্প্রদায়ের প্রভাব কোথায় বেশি দেখতে পাওয়া যায়? তো শ্বেতাম্বার সম্প্রদায়ের প্রভাব বেশি দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় ওয়েস্ট সাইটে, অর্থাৎ পশ্চিম সাইটে, পশ্চিম ভারতের দিকে শ্বেতাম্বার সম্প্রদায়ের প্রভাব দেখতে পাওয়া যায়। কোশ্চেন দেবে এইভাবে যে শ্বেতাম্বার সম্প্রদায় কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো প্রত্যেকেই জানো তোমরা জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়েছিল। জৈন ধর্ম দুটো ভাগ বলতে কি কি? একটা হলো দিগম্বর আর একটা হলো শ্বেতাম্বর। যারা শ্বেত বস্ত্র পরিধান করত তাদেরকে নিয়ে যে গ্রুপটা তৈরি হয়েছিল সেটা হলো শ্বেতাম্বর। কে তৈরি করেছিল শ্বেতাম্বর? কার আন্ডারে? ইস্তুলু বাহুর নেতৃত্বে শ্বেতাম্বর সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল। আর দিগম্বর সম্প্রদায়ের সৃষ্টি হয় কার দ্বারা? ভদ্রবাহু। তো যারা শ্বেত বস্ত্র পরিধান করত তাদেরকে নিয়ে যে গ্রুপটা সৃষ্টি হলো সেটা হলো শ্বেতাম্বর। আর যারা কোনো বস্ত্র পরিধান করতো না তাদেরকে নিয়ে ভদ্রবাহু তৈরি করলো কি? দিগম্বর গ্রুপ। তাহলে জৈন ধর্ম কোশ্চেন দেবে কটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল? দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হলো শ্বেতাম্বর আর একটা হলো দিগম্বর। জৈন ধর্মের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে জৈন ধর্ম থেকে বিশেষ করে তিনটে তীর্থঙ্কর বহুবার এক্সামে দেয়। তো কোশ্চেন দেবে জৈন ধর্মের ফার্স্ট তীর্থঙ্কর কে? তো জৈন ধর্মের ফার্স্ট তীর্থঙ্কর হলো ঋষভনাথ। কোশ্চেন দেবে এই যে ঋষভনাথের সিম্বল কি? তো ঋষভনাথের সিম্বল হলো ষাঁড়, অর্থাৎ অক্স হলো ঋষভনাথের সিম্বল। কোশ্চেন দেবে এখান থেকে 23তম, এই প্রথম থেকে 22তম, দ্বিতীয় থেকে 22তম তীর্থঙ্করের নাম কিন্তু এক্সামে দেখা যায় না। কোশ্চেন তিনটে আসে, একটা হলো ফার্স্ট তীর্থঙ্কর, একটা হলো 23তম তীর্থঙ্কর, আর একটা আছে 24তম বা শেষ তীর্থঙ্কর। তো কোশ্চেন যদি দেয় যে জৈন ধর্মের টোটাল কটা তীর্থঙ্কর ছিল, তো 24টা তীর্থঙ্কর ছিল। তার মধ্যে ফার্স্ট তীর্থঙ্কর হলো ঋষভনাথ, যার সিম্বল হলো ষাঁড় অর্থাৎ অক্স। কোশ্চেন দেবে 23rd 23তম তীর্থঙ্করকে? তো 23তম তীর্থঙ্কর হলেন পারশনাথ। কে? পারশনাথ। এই পারশনাথের একটা সিম্বল ছিল, পারশনাথের সিম্বল কি? স্নেক অর্থাৎ সাপ ছিল এর সিম্বল। পারশনাথ থেকে একটা কোশ্চেন তোমাদের অলরেডি পড়ানো হয়েছে। পারশনাথ জ্ঞান প্রাপ্তি কোথায় করেছিল? পারশনাথ জ্ঞান প্রাপ্তি করেছিল সামেত শিখার। কোথায়? সামেত শিখর। এবং সামেত শিখরে জ্ঞান প্রাপ্তি করায়, এই পারশনাথ জ্ঞান প্রাপ্তি করায় সামেত শিখরের নাম পরিবর্তন হয়ে গেছে কি? হয়ে গেছে পারশনাথের পাহাড়। এবার চলে আসো 24th তীর্থঙ্কর বা জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। তো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর স্বামী বা মহাবীর। এর সিম্বল কি ছিল? মহাবীরের সিম্বল ছিল সিংহ, অর্থাৎ লায়ন ছিল এর সিম্বল। আর
কোশ্চেন দেবে মহাবীর কোথায় জ্ঞান প্রাপ্তি করে? মহাবীর কোথায় জ্ঞান প্রাপ্তি করে? তো মহাবীর জ্ঞান প্রাপ্তি করে পাভাপুরীতে। কোথায়? পাভাপুরীতে জ্ঞান প্রাপ্তি করে। আচ্ছা, এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করাবো, যে জৈন ধর্মের যে সঙ্গীত, ফার্স্ট জৈন সঙ্গীত, ফার্স্ট জৈন সঙ্গীত কোথায় আয়োজন হয় এবং সেকেন্ড জৈন সঙ্গীত কোথায় আয়োজন হয়? তো ফার্স্ট জৈন সঙ্গীত আয়োজন হয়েছিল পাটলিপুত্রতে, পাটলিপুত্রতে। আর সেকেন্ড জৈন সঙ্গীত কোথায় আয়োজন করা হয়েছিল? সেকেন্ড জৈন সঙ্গীত আয়োজন করা হয়েছিল বল্লভী, বল্লভীতে সেকেন্ড জৈন সঙ্গীত আয়োজন করা হয়েছিল। এই কোশ্চেনটা এক্সামে দিয়েছে, ফার্স্ট জৈন সঙ্গীত, তো ফার্স্টের পাশাপাশি সেকেন্ড জৈন সঙ্গীত কোথায় আয়োজন করা হয়েছিল, এই দুটো কিন্তু মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রোকটাস বলে উল্লেখ করা হয়েছে? তো গ্রিকদের লেখায় স্যান্ড্রোকটাস বলে উল্লেখ করা হয়েছে কাকে? উল্লেখ করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকটাস হিসাবে উল্লেখ করা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। মৌর্য বংশের কোশ্চেন দেবে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি নন্দ বংশকে উৎখাত করে, নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে উৎখাত করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আরেকটা কোশ্চেন দেবে, যে মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন? মেগাস্থিনিস বা মেগাস্থিনিস কার দরবারে ভারতে এসেছিলেন? তো মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে বা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। এবং কোশ্চেন দেবে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? তো মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। অশোক থেকে রিলেট করো। অশোক থেকে কোশ্চেন দেবে তোমাদের, যে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে কে সম্পর্কিত বা কলিঙ্গ যুদ্ধ কে করেছিল? তো সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করে। একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ কবে কবে হয়েছিল? হয়েছিল 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এখান থেকে অশোক থেকে আরেকটা কোশ্চেন দেবে, যে শ্রীনগর শহরের ফাউন্ডার কে? শ্রীনগর শহরের ফাউন্ডার কে? তো শ্রীনগর শহরের ফাউন্ডার হলেন সম্রাট অশোক। কবে তৈরি করেছিলেন? 250 বিসিতে শ্রীনগর শহরের তিনি প্রতিষ্ঠা করেন। শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট অশোক। এছাড়া সম্রাট অশোক থেকে আরো একটা ফ্যাক্ট রিলেট করো। কোশ্চেন দেয় তোমাদের, যে দেবনামা পিরিয়া নামে পরিচিত কে ছিলেন? দেবনামা দেবনামা পিরিয়া। তো দেবনামা পিরিয়া নামে পরিচিত ছিলেন কে? পরিচিত ছিলেন সম্রাট অশোক। দেবনামা পিরিয়ার অর্থ কি? অর্থ হলো ঈশ্বরের বিলাভড অফ গডস, অর্থাৎ ঈশ্বরের বিলাভ মানে কি? বিলাভ মানে ঈশ্বরের প্রিয়। দেবনামা প্রিয়, তো ঈশ্বরের প্রিয়, এটাই হলো অর্থ দেবনামা পিরিয়ার। এছাড়া অশোকের আরেকটা উপাধি ছিল, সেটা কি? সেটা হলো প্রিয়দর্শী। প্রিয়দর্শী। তো প্রিয়দর্শী এবং দেবনামা পিরিয়া কার উপাধি? সেটা হলো অশোকের উপাধি। বিন্দুসার থেকে রিলেট করো। কোশ্চেন দেবে বিন্দুসারের একটা উপাধি, বা কোশ্চেন দেয় এইভাবে, যে অমিত্রাঘাত, অমিত্রাঘাত কার উপাধি ছিল? তো অমিত্রাঘাত ছিল বিন্দুসারের উপাধি। চলে আসো পরের কোশ্চেন। মেরুদণ্ডের 33টি কশেরুকার মধ্যে গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কটা? গ্রীবাদেশীয় একে ইংলিশে বলা হয় কি? বলা হয় কার্ভিকাল। কার্ভিকাল। তো কার্ভিকাল বা গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কটা? কশেরুকার সংখ্যা হলো 7টা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মানব দেহের যে কশেরুকা আছে, কশেরুকার সংখ্যাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে কার্ভিকালের সংখ্যা কটা? 7টা। আছে থোরাসিক, থোরাসিককে বলা হয় বাংলাতে কি? বক্ষ দেশীয়। বক্ষ দেশীয়। তো বক্ষ দেশীয় কশেরুকার সংখ্যা কটা? 5টা। থাকে লাম্বার, লাম্বার অর্থাৎ কটি দেশীয়?
কটি দেশীয়ের কশেরুকের সংখ্যা কটা? 5টা। স্যাক্রাল অর্থাৎ শ্রোণী দেশীয়, শ্রোণী দেশীয় কশেরুকের সংখ্যা কটা? 5টা। আরেকটা হলো ককিজিয়াল, বাংলাতে একে বলা হয় কি? পুচ্ছ দেশীয়, পুচ্ছ দেশীয় কশেরুকের সংখ্যা কটা? 4টে। তো এগুলো মাথায় রাখবে। কার্ভিকাল অর্থাৎ গ্রীবা দেশীয় সংখ্যা 7টা, থোরাসিকের সংখ্যা 5টা, লাম্বারের সংখ্যা 5টা, স্যাক্রালের সংখ্যা 5টা, আর ককিজিয়ালের সংখ্যা কটা? 4টে। চলে আসো পরের কোশ্চেন। কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন? তো পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন সর্বপ্রথম লর্ড ক্যানিং। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। লর্ড ক্যানিং থেকে রিলেট করো, তোমাদের বহুবার পড়ানো হয়েছে যে ভারতের প্রথম ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। বা কোশ্চেন যদি দেয় যে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, পরাধীন ভারতের শেষ গভর্নর, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ছিলেন লর্ড ক্যানিং। আর যদি কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপাল আচারী। তো লর্ড ক্যানিং এর আমলে একটা ফেমাস জিনিস হয়, এখানে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম ইউনিভার্সিটি, ভারতের প্রথম ইউনিভার্সিটি এনার আমলেই কিন্তু প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি। তো সেটা কোন ইউনিভার্সিটি? আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। কবে ইস্টাবলিশ হয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা? 1857 সালে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড ডালহৌসি থেকে রিলেট করো, যে কোশ্চেনটা দেয় লর্ড ডালহৌসি থেকে, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? বলা হয় লর্ড ডালহৌসিকে। তো রেলপথ কবে শুরু হয়েছিল, ট্রেন চলাচল কবে শুরু হয়েছিল, ভারতের প্রথম ট্রেন কবে চলেছিল? 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম ট্রেন চলে। কোথা থেকে কোথার মধ্যে? বরিবান্দার, বরিবান্দার, বরিবান্দার কোথায়? বরিবান্দার বোম্বাই। তো বরিবান্দার বোম্বাই থেকে চলেছিল কার মধ্যে? থানের মধ্যে ট্রেন চলেছিল। কত কিলোমিটার ডিস্টেন্স? 34 কিলোমিটার ডিস্টেন্স। কতগুলো কোচ নিয়ে চলেছিল? 14টা কোচ নিয়ে চলেছিল। কতটা প্যাসেঞ্জার? 400 প্যাসেঞ্জার নিয়ে ভারতের প্রথম রেল চলেছিল কোথায়? চলেছিল বরিবান্দার বোম্বাই থেকে থানের মধ্যে। এবং সেই কারণে, এবং সেটা কার আমলে? লর্ড ডালহৌসি আমলে। সেই কারণে লর্ড ডালহৌসিকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতের রেলপথের জনক বলা হয়। এছাড়া লর্ড ডালহৌসি থেকে রিলেট করবে, তোমাদের এই রিসেন্টলি ফুড এসআই এক্সামে দিয়েছিল যে সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছেন লর্ড ডালহৌসি। এবং এই সত্য বিলোপ নীতি অর্থাৎ ইংলিশে একে বলা হয় ডক্ট্রাইন অফ ল্যাপস, এর দ্বারা প্রথম কোন রাজ্য এই সত্য বিলোপ নীতি গ্রহণ করেছিল? তো গ্রহণ করেছিল সাতারা। সাতারা কোথাকার? মহারাষ্ট্রের সাতারা, মহারাষ্ট্রের। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এবং বহুবার এক্সামে দিয়েছে। মহারাষ্ট্রের সাতারা এই সত্য বিলোপ নীতি প্রথম গ্রহণ করেন। কে প্রবর্তন করেছিলেন সত্য বিলোপ নীতি? লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিলেন। লর্ড রিপন, লর্ড রিপন থেকে অনেকগুলো ফ্যাক্ট এখানে রিলেট করাবো। একটা হলো তার মধ্যে হান্টার কমিশন, হান্টার কমিশনের গঠন হয় কার আমলে? হান্টার কমিশনের গঠন হয় এই লর্ড রিপনের আমলে। 1882 সালে লর্ড রিপনের আমলেই হান্টার কমিশনের গঠন হয়েছিল। এছাড়া
লর্ড রিপন থেকে যেটা বহুবার তোমাদের পড়িয়েছি যে ফার্স্ট কমপ্লিট সেন্সাস, ফার্স্ট কমপ্লিট সেন্সাস বা রেগুলার সেন্সাস, রেগুলার সেন্সাসের অর্থ কি? জনগণনা। প্রথম কমপ্লিট জনগণনা বা সেখান থেকে রেগুলার জনগণনা শুরু হয়েছিল কার আমলে? শুরু হয়েছিল লর্ড রিপনের আমলে। কবে হয়েছিল? 1881 সালে হয়েছিল এবং সেখান থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু আমাদের জনগণনা হয়ে থাকে। এছাড়া লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল, ইলবার্ট বিল তোমাদের কেপির এসআই যে এক্সামটা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে, সেখানে একটা কোশ্চেন দিয়েছিল যে ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? তো এই ইলবার্ট বিল এটা বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। বিচার ব্যবস্থা বলতে কি? আগে কোনো ইংরেজ অপরাধীকে ধরলে সেই ইংরেজ অপরাধীদের ভারতীয় যে সমস্ত জাজরা আছে সেই জাজরা তাদেরকে বিচার করতে পারতো না। তাদেরকে বিচার করার জন্য শুধুমাত্র ইংরেজ জাজই প্রয়োজন ছিল এবং ইংরেজ জাজরা ইংরেজদের মানে ইংরেজ অপরাধীদের পাশাপাশি ভারতীয় অপরাধীদেরও কিন্তু তারা শাস্তি প্রোভাইড করতো। কিন্তু ভারতীয় জাজদের সেই ক্ষমতাটা ছিল না ইংরেজদের বিচার ব্যবস্থা করা বা ইংরেজদের বিচার করা, কোনো ইংরেজ অপরাধীর বিচার করা। কিন্তু এই ইলবার্ট বিলে যাতে ভারতীয় বিচারক ইংরেজ অপরাধীকেও বিচার করতে পারে সেটা আনা হয়েছিল কোন বিলের মাধ্যমে? ইলবার্ট বিলের মাধ্যমে। তাহলে ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। কবে আনা হয়েছিল? 1883 সালে এই ইলবার্ট বিলের চালু করা হয়েছিল, ইলবার্ট বিল আনা হয়েছিল। সেটাও কার আমলে? লর্ড রিপনের আমলে। কোশ্চেন দেবে প্রথম কারখানা আইন, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, এটাও লাগু হয় কার আমলে? এটাও লাগু হয় 1881 সালে লর্ড রিপনের আমলে লাগু হয়। এছাড়া কোশ্চেন দেবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে লাগু হয়েছিল? কবে বাতিল করা হয়েছিল? বাতিল করা হয়েছিল 1881 সালে। কে বাতিল করেছিল? বাতিল করেছিল এই লর্ড রিপন। তাহলে লর্ড রিপনের আমলে অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছে। একটা হলো হান্টার কমিশনের গঠন, ফার্স্ট কমপ্লিট সেন্সাস বা রেগুলার সেন্সাস চালু, ইলবার্ট বিল লাগু করা, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট অর্থাৎ কারখানা আইন লাগু করা। এছাড়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে ক্যান্সেল করা অর্থাৎ বাতিল করা হয়েছিল এই লর্ড রিপনের আমলে। লর্ড মিন্টো থেকে রিলেট করো, এখান থেকে কোশ্চেন দেয়। লর্ড মিন্টো থেকে মরলে মিন্টো, মিন্টো কে ছিল? মিন্টো ছিল ভারতের ভাইসরয় আর মরলে ছিল ভারত সচিব। তাই মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস কবে লাগু করা হয়েছিল? 1909 সালে মরলে মিন্টো রিফর্মস লাগু করা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, কোন সেনানায়ক পলাশী যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিলেন? তো পলাশীর যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিলেন মীর মদন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন যদি একটু হার্ড লেভেলের করে তখন কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন দেবে, এমনি নর্মাল লেভেলের কোশ্চেন হলে এই কোশ্চেন তোমাদের থাকবে না। যাই হোক, তোমরা হার্ড লেভেলের পরীক্ষা হবে সেটা ভেবেই প্রিপারেশন নাও এখান থেকে। তো কোন সেনানায়ক পলাশীর যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিল? পলাশীর যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিল মীর মদন। কোশ্চেন দেবে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? তো সবাই জানে 1757 সাল। তো 1757 সাল কিন্তু এখন এক্সামে দিচ্ছে না, এখন এক্সাক্ট ডেট জানতে চাইছে। তো 1757 সালের কত তারিখে? 23 জুন, ডেট এক্সাক্ট মাথায় রাখবে। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল? তো ইংরেজদের তরফে ছিল, ব্রিটিশদের তরফে, ইংরেজদের তরফে কে ছিল? ইংরেজদের তরফে ছিল রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ। তো রবার্ট ক্লাইভ ভার্সেস কার মধ্যে হয়েছিল? সিরাজ উদ্দৌলা, রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে, সিরাজ উদ্দৌলা পরাজিত হয়। তো এখান থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, এই যে পলাশী যুদ্ধক্ষেত্র, পলাশী যুদ্ধক্ষেত্র এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো পলাশী যুদ্ধক্ষেত্র এটা মুর্শিদাবাদ,
কোথায়? মুর্শিদাবাদে অবস্থিত। কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে এই পলাশীর যুদ্ধক্ষেত্রটা অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত? তো এক্ষুনি পড়ালাম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটা মরলে মিন্টো সংস্কার, মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মিন্টো ছিল ভারতের ভাইসরয় আর মরলে ছিল ভারত সচিব। তো এদের দুজনকে মিলিয়েই এই সংস্কারটি হয়েছিল, তাই এর নাম রাখা হয়েছে মরলে মিন্টো রিফর্মস। এবং এই মরলে মিন্টো রিফর্মসে সর্বপ্রথম সর্বপ্রথম মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, মুসলিমদের জন্য মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠনের প্রস্তাব ওঠে। নির্বাচন মণ্ডলী, তো কোশ্চেন দেবে যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠনের প্রস্তাব উঠেছিল কোন সংস্কারে? অ্যান্সার হবে মরলে মিন্টো রিফর্মস। কবে এসেছিল? 1909 সালে মরলে মিন্টো রিফর্মস আনা হয়েছিল। এবং এই মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর কথা বলা হওয়াতে এই মরলে মিন্টো রিফর্মস এর যিনি হচ্ছে ভাইসরয় ছিলেন মিন্টো, এই মিন্টোকে কি বলা হয়? আর মিন্টোকে লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ ফাদার অফ কমিউনাল কমিউনাল ইলেক্টোরেট, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয় কাকে? লর্ড মিন্টোকে। পিটসের ভারত শাসন আইন থেকে কোশ্চেন দেয় যে কবে এসেছিল পিটসের ভারত শাসন আইন? তো এক্সাক্ট সালটা মাথায় রাখবে, 1784 সালে পিটসের ভারত শাসন আইন আনা হয়েছিল। পরের কোশ্চেনে চলে আসো। কোন ধরনের কর আয় বৈষম্যকে কমায়? তো আয় বৈষম্যকে কমায় প্রোগ্রেসিভ ট্যাক্স। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। প্রোগ্রেসিভ ট্যাক্স বা বাংলা থেকে কি বলবো? বৃদ্ধিশীল কর। এটা কি? একজন নিম্ন আয়, এই প্রোগ্রেসিভ ট্যাক্সটা কি সেটা বলছি। একজন নিম্ন আয় মানে কম টাকা ইনকাম করে, সাপোজ ধরো একজন একজন মাসে ধরো 10,000 টাকা ইনকাম করে, আর একজন মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে। তো যে বেশি ইনকাম করছে তার ইনকাম ট্যাক্স বেশি দিতে হবে, যে কম ইনকাম করছে তার ইনকাম ট্যাক্স কম দিতে হবে। তো এটাই হলো এই প্রোগ্রেসিভ ট্যাক্স। অপশন নাম্বার বি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ডাব্লিউটিও ডাব্লিউটিও এর আসল উদ্দেশ্য কি? তো ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি? এটা জানা থাকলেই অ্যান্সার করতে পারবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আসল উদ্দেশ্য হলো বহুপাক্ষিক বাণিজ্যিক প্রসার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ডাব্লিউটিও এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 1995 সালে। এর আগে কিন্তু বহুবার পড়ানো হয়েছে। ডাব্লিউটিও এর প্রিভিয়াস নেম, আগের নাম, প্রিভিয়াস নেম কি ছিল? এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। প্রিভিয়াস নেম ছিল গ্যাট, GATT। এর ফুল ফর্ম কি? জি ফর জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড, গ্যাট। তো ডাব্লিউটিও এর প্রিভিয়াস নাম কি ছিল? প্রিভিয়াস নেম ছিল গ্যাট। ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে। জেনেভা কোথায়? জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার। আর ডাব্লিউটিও থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ডাব্লিউটিও এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন নাগোজি অঙ্কোজো, নাগোজি অঙ্কোজো ইলওয়েলা। তো তোমরা শুধুমাত্র নাগোজি অঙ্কোজো এইটুকু মাথায় রাখবে, পুরো নাম মনে রাখার দরকার নেই। পুরো নাম মনে রাখতে গেলে কিন্তু মানে জিনিসটা টোটালি ভুলে যাবে। তো নাগোজি অঙ্কোজো হলো বর্তমান ডাব্লিউটিও এর
ডিরেক্টর জেনারেল এবং ডাব্লিউটি এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন। 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কোনটাকে? তো 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপকে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেয় দুটো, তিনটে কোশ্চেন থাকে। একটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে, 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে, আর 10 ডিগ্রি চ্যানেলটা কোশ্চেনে ছিল। তো 8 ডিগ্রি চ্যানেল এটা পৃথক করেছে ভারত আর মালদ্বীপ, এটাও থাকতে পারে, বা ভারতের কোনটা? ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ। মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে দিয়ে গিয়েছে কোন রেখা? 8 ডিগ্রি চ্যানেল। তো 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় এবং মালদ্বীপকে। আর 9 ডিগ্রি চ্যানেল এটা পৃথক করেছে মিনিকয় দ্বীপ ও ভারতের লাক্ষাদ্বীপ। মিনিকয় দ্বীপ এবং লাক্ষাদ্বীপকে পৃথক করেছে কে? 9 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে আন্দামান এবং নিকোবর, এই দুটো দ্বীপকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। কোশ্চেন দেবে ভারত শ্রীলঙ্কার মধ্যে দিয়ে কোন প্রণালী গিয়েছে? তো ভারত শ্রীলঙ্কার মধ্যে দিয়ে গেছে পক প্রণালী, পক স্ট্রেট বা পক প্রণালী। আর এখান থেকে কোশ্চেন যদি হার্ড করে তখন স্পেসিফিক করে দেবে যে ভারতের কোন স্টেট? তো ভারতের হলো তামিলনাড়ু, ভারতের তামিলনাড়ু। আর ওদিকে শ্রীলঙ্কার কোন স্টেট? শ্রীলঙ্কার হলো জাফানা। এই পক প্রণালীটা, পক প্রণালী ভারতের তামিলনাড়ু এবং ওদিকে শ্রীলঙ্কার জাফনা, এই দুটো স্টেটের মধ্যে অবস্থিত। কি? এই দুটোর মধ্যে অবস্থিত পক প্রণালী। যদি কোশ্চেন হার্ড করে তখন দেবে, নতুবা সিম্পল কোশ্চেন থাকলে তখন দেবে যে পক প্রণালী কার মধ্যে অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। অঙ্কলেশ্বর কিসের জন্য বিখ্যাত? তো অঙ্কলেশ্বর এটা পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। অঙ্কলেশ্বর এই যে তৈল খনিটা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে। এটা অবস্থিত কোথায়? গুজরাটে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কোনটা? আচ্ছা, কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবে। এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা গোলায়, যেমন এখানে কোশ্চেন দিয়েছে প্রথম ভারতীয়, মানে প্রথম ইন্ডিয়ান সংবাদ সংস্থা। তো এই কোশ্চেন থাকলে অ্যান্সার হবে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা। আর যদি কোশ্চেনটা দিত ভারতের প্রথম, ভারতের প্রথম সংবাদ সংস্থা, তো ভারতের প্রথম সংবাদ সংস্থা দিলে তখন অ্যান্সার হবে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া, যাকে শর্টে বলা হয় এপিআই। অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া কবে ইস্টাবলিশ হয়? 1905 সালে ইস্টাবলিশ হয়। এবং কে এর গঠন করেন? ব্রিটিশার কেএম। ব্রিটিশার কেএম। তো কোশ্চেন দুটোর মধ্যে পার্থক্য দেখো। একটা হলো যে ভারতের প্রথম, ভারতের প্রথম বললে তখন অ্যান্সার হবে অ্যাসোসিয়েট প্রেস অফ ইন্ডিয়া। আর প্রথম ভারতীয় বললে, মানে প্রথম ইন্ডিয়ান বললে, তখন অ্যান্সার হবে ফ্রি প্রেস ইন্ডিয়া। তো কোশ্চেন কি দিচ্ছে সেটা ভালোভাবে খেয়াল করবে, কারণ ভারতের প্রথম সংবাদ সংস্থা এটা ইস্টাবলিশ হয় 1905 সালে, আর ফ্রি প্রেস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রথম ভারতীয়, এটা ইস্টাবলিশ হয়েছিল কবে? 1918 সালে। এবার এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে বর্তমানে, বর্তমানে লার্জেস্ট, বর্তমানে লার্জেস্ট নিউজ এজেন্সি, লার্জেস্ট নিউজ এজেন্সি ইন ইন্ডিয়া, লার্জেস্ট নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া, সেটা কি? সেটা হলো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিটিআই হলো বর্তমানে সব থেকে বড় ভারতের নিউজ এজেন্সি। আচ্ছা, এখান থেকে আমি দুটো নিউজ পেপার রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট
নিউজ পেপার ইন ইন্ডিয়া, ফার্স্ট নিউজ পেপার সংবাদপত্র নিউজ পেপার ইন ইন্ডিয়া, এই কোশ্চেনটা কিন্তু আগেও পড়ানো হয়েছে। তো ভারতের প্রথম নিউজ পেপার। আরেকটা কোশ্চেন দেবে এখান থেকে, ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন ইন্ডিয়া। তো ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া সেটা কি হবে, সেটা হবে বেঙ্গল গেজেট। কার? হিক্সের বেঙ্গল গেজেট। হিক্সের বেঙ্গল গেজেট কবে স্টাবলিশ হয়েছিল? 1780 সালে। আর প্রথম বাংলা নিউজ পেপার কোনটা? সেটা হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ স্টাবলিশ হয় কবে? 1818 সালে সমাচার দর্পণের স্টাবলিশ হয়, যেটা বাংলার প্রথম নিউজ পেপার, যেটা প্রথম বাঙালি নিউজ পেপার। চলে আসো পরবর্তী কোশ্চেন। 2011 সালে আদমশুমারি অনুসারে কোন রাজ্যে ভারতের জন্মের হার সবচেয়ে বেশি? তো 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সব থেকে জন্মের হার বেশি কোথায়? জন্মের হার বেশি বিহারে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। আর জন্মের হার কম অর্থাৎ লো ফার্টিলিটি রেট কোথাকায়? দুটো জায়গা মাথায় রাখতে হবে। একটা গ্রাম যদি হয় অর্থাৎ রুরাল এরিয়া হলে অ্যান্সার হবে কেরালা, আর আরবান এরিয়া হলে অর্থাৎ শহুরে এরিয়া হলে তখন অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। তো লো ফার্টিলিটি রেট আর ইন আরবান হলে হিমাচল প্রদেশ, আর লো ফার্টিলিটি রেট রুরাল হলে অ্যান্সার হবে কেরালা। আর সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি হলো বিহারে। পরের কোশ্চেনে আসো, তুলা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের তুলা গবেষণাগার এটা অবস্থিত নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরো কিছু রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ গবেষণাগার আমি রিলেট করাবো। একটা তার মধ্যে ইম্পর্টেন্ট হলো চা গবেষণাগার কেন্দ্র, টি রিসার্চ ইনস্টিটিউট। টি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এক্সাক্ট জায়গা মাথায় রাখতে হবে, কারণ এই লাস্ট যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম হয়েছে সেখানে তোমরা দেখবে দুটো কোশ্চেন দিয়েছিল সেই ডাব্লিউবিসিএস এ, একটা চা গবেষণাগার কেন্দ্র আর একটা দিয়েছিল কফি গবেষণাগার কেন্দ্র। তো চা গবেষণাগার কেন্দ্র প্রত্যেকেই জানে কোথায় অবস্থিত, আসামে অবস্থিত। আর কফি গবেষণাগার কর্ণাটকে অবস্থিত, এটা প্রত্যেকেই জানে। কিন্তু এক্সাক্ট জায়গা দিয়ে দেওয়ার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেই কোশ্চেন করতে পারেনি। তো এক্সাক্ট জায়গা জানতে হবে। টি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জোরহাট কোথায়? জোরহাট আসামে অবস্থিত। আরেকটা কোশ্চেন দিয়েছিল তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামে, এক্ষুনি বললাম কফি রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? কর্ণাটকের কোথায়? চিকমাগালুর চিকমাগালুর কোথায়? কর্ণাটকে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের, চাল গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো চাল গবেষণাগার অবস্থিত কোথায়? অবস্থিত কটক কোথায়? ওড়িশাতে অবস্থিত, উড়িষ্যার কটকে চাল গবেষণাগার কেন্দ্র। কোশ্চেন দেবে, আলু গবেষণাগার কেন্দ্র, পটেটো রিসার্চ ইনস্টিটিউট। আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত সিমলা কোথায়? হিমাচল প্রদেশের সিমলাতে আলু গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে, আখ গবেষণাগার কেন্দ্র অর্থাৎ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত কোয়েম্বাটোর কোথাকায়? তামিলনাড়ুর কোয়েম্বাটোরে আখ গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে, টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত আমেদাবাদে অবস্থিত। আমেদাবাদ কোথায়? গুজরাটের আমেদাবাদে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের,
যে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হরিয়ানার কার্নাল, হরিয়ানার কার্নালে অবস্থিত। তো এই ইনস্টিটিউটগুলো, এই রিসার্চ ইনস্টিটিউটগুলো মনে রাখলেই হবে, এর থেকেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা হলো কলকাতার জুট রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের লৌহ উত্তোলনে কোন রাজ্য প্রথম? তো লৌহ উত্তোলনে প্রথম কোন রাজ্য? লৌহ উত্তোলনে প্রথম হলো ওড়িশা রাজ্য, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন রিলেট করাই, যদি কোশ্চেন দেয় যে বিশ্বের মধ্যে লোহা উৎপাদন সব থেকে বেশি কোথায় হয়? তো সেটা হবে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ আয়রন ওর। তো ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ আয়রন ওর কোথায়? অস্ট্রেলিয়া। আচ্ছা, লৌহ আকরিক থেকে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দেয়, সেটা রিলেট করিয়ে দিই, যে ভারতের 4 প্রকার লৌহ আকরিক পাওয়া যায়। কি কি? একটা হলো ম্যাগনেটাইট। এখান থেকে এইভাবে কোশ্চেন দেয় যে এর মধ্যে সব থেকে বিশুদ্ধ কোনটা? ম্যাগনেটাইট, হিমাটাইট, বা এইভাবে কোশ্চেন দিতে পারে যে ম্যাগনেটাইট কিসের আকরিক, হিমাটাইট কিসের আকরিক, লিমোনাইট কিসের আকরিক, লিমোনাইট, আর একটা হলো সিডেরাইট। তো ম্যাগনেটাইটের বিশুদ্ধতা কত? 72%। 72%। হিমাটাইটের বিশুদ্ধতা হলো 60 থেকে 70% লোহা পাওয়া যায়। লিমোটাইট থেকে 40 থেকে 60%, আর লেস দ্যান 40% হলো সিডারাইট। তাহলে সব থেকে বিশুদ্ধ লোহা আকরিক কোনটা? ম্যাগনেটাইট, তারপর হিমাটাইট, তারপরে লিমোনাইট, তারপর হলো সিডারাইট। এবং এই চারটেই মাথায় রাখবে, চারটেই হলো লৌহ আকরিক। চলে আসো পরের কোশ্চেন, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? তো এর মধ্যে মাপক যন্ত্র নয়, সেটা হবে পিকোমিটার। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে, কারণ ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? মাপা হয় বায়ুর প্রেসার, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর আর্দ্রতা, মাপা হয়। তো এখানে এই তিনটে হলো মাপক যন্ত্র, একমাত্র পিকোমিটার মাপক যন্ত্র নয়। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে 1 পিকোমিটার সমান কত মিটার? 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার হলো 1 পিকোমিটার সমান। চলে আসো পরের কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোনটা? তো উত্তর ভারতের কোশ্চেন খেয়াল করবে, এখানে বলেছে উত্তর ভারতের বলে দিয়েছে। তো অপশনে যদি আমেদাবাদ থাকে, তো আমেদাবাদ কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে বলেছে উত্তর ভারতের ম্যানচেস্টার। তো উত্তর ভারতের ম্যানচেস্টার হলো উত্তরপ্রদেশের কানপুর, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দিত যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, শুধুমাত্র ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে গুজরাটের আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ তখন অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এবং সেটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, হীরাকুদ ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? তো হীরাকুদ ড্যাম, এটা কিন্তু ভারতের সব থেকে লম্বা ড্যাম, লংগেস্ট
ড্যাম অফ ইন্ডিয়া এবং পাশাপাশি লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া এবং অলসো লংগেস্ট ড্যাম অফ ওয়ার্ল্ড। তো ভারত বা বিশ্বের সব থেকে লম্বা ড্যাম সেটা হলো হীরাকুদ ড্যাম। সেটা কোন নদীর ওপরে অবস্থিত? সেটা মহানদীর ওপরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। এর লেন্থ কত? লংগেস্ট ড্যাম যেহেতু তাই এর লেন্থ মাথায় রাখতে হবে, 25.79 কিলোমিটার হলো এর লেন্থ। আচ্ছা, এখানে ড্যামের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে ভারতের কিছু হাইয়েস্ট ড্যাম রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতের হাইয়েস্ট ড্যাম কোনটা, তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে থেরি ড্যাম। থেরি ড্যামের হাইট কত? 260 মিটার হলো এর হাইট। কোন নদীর ওপর অবস্থিত? ভাগীরথী। ভাগীরথী নদীর ওপরে এটা অবস্থিত। কোন রাজ্যে এটা অবস্থিত? এটা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের ওপর অবস্থিত। যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার কি হবে? হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। তো হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম হবে ভাকরা নাঙ্গাল। তো কোশ্চেন খেয়াল রাখবে যে হাইয়েস্ট ড্যাম দিচ্ছে না হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম দিচ্ছে। যদি হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম হয় তখন অ্যান্সার হয়ে যাবে ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল কোন নদীর ওপরে অবস্থিত? সতলুজ নদীর ওপরে অবস্থিত। এর হাইট কত? এর হাইট হলো 226 মিটার, 226 মিটার। এই ভাকরা নাঙ্গাল ড্যাম কোথায় অবস্থিত? এটা পাঞ্জাব আর হিমাচল প্রদেশ, পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশের বর্ডারে অবস্থিত ভাকরা নাঙ্গাল ড্যাম, যেটা ভারতের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের ওল্ডেস্ট ড্যাম, সব থেকে পুরানোতম, ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে পুরানোতম ড্যাম কোনটা, তো ভারতের সব থেকে পুরানোতম ড্যাম হলো কাল্লানাই। কাল্লানাই ড্যাম। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে। কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী। কাবেরী রিভারের ওপরে, কাবেরী নদীর ওপরে অবস্থিত ভারতের সব থেকে পুরানো ড্যাম। আচ্ছা, এখান থেকে আরো কিছু ড্যাম তোমাদের রিলেট করাবো, যেগুলো তোমাদের এক্সামে কোশ্চেন দেয় যে এই ড্যামগুলো কোন নদীর ওপরে অবস্থিত। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো মাইথন ড্যাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে দেয়। তো মাইথন ড্যাম এটা কোন নদীর ওপর অবস্থিত? তো এটা অবস্থিত বারাকার। বারাকার নদীর ওপর অবস্থিত। মাইথন ড্যামটা কোথায়? মাইথন ড্যাম ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের মেত্তুর ড্যাম। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার কোশ্চেন রিপিট হয়েছে। মেত্তুর ড্যাম কোন নদীর ওপরে? কাবেরী। কাবেরী রিভারের ওপরে মেত্তুর ড্যাম অবস্থিত এবং এটাও কোন স্টেটে? এটা হলো তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের ইন্দিরা সাগর ড্যাম। ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপরে ইন্দিরা সাগর ড্যাম অবস্থিত এবং ইন্দিরা সাগর ড্যামটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া আরেকটা কোশ্চেন দেয় নাগার্জুনা সাগর। আচ্ছা, এখানে লিখছি নাগার্জুনা সাগর ড্যাম। এই নাগার্জুনা সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা। কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এবং কোন স্টেটে অবস্থিত? তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ব্যাংকের চেক বলা হয়? তো ব্যাংকের চেক বলা হয় ডিমান্ড ড্রাফটকে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে, জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, DWCRA এর পুরো কথা কি? এর পুরো কথা হলো ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 25টা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। আর কোনো রকম কোনো ডাউট থাকলে ক্লাসের মধ্যে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। এর পরবর্তী ক্লাস কিংবা তার পরবর্তী ক্লাসে আমরা
পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস যে এক্সামটা হয়েছে লাস্ট 2019 সালে, সেই এক্সামে কি কেমন টাইপের কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হয়তো পরবর্তী ক্লাস কিংবা তার পরবর্তী ক্লাসে তোমাদের করানো হবে। তো যাই হোক, তোমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো রাখো, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নাও, কারণ এর আগে যে 32টা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসের যে টপিকগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটা টপিকই কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।